জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রের কাছে কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই, সব ধর্মকে সমান মর্যাদা দিতে হবে। সকালে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা চলবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও মহানবমীর মূল উৎসব অনুষ্ঠিত হবে এবং সবশেষ ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। সকালে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি মন্দির ঘুরে দেখেন এবং পূজারী ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিকল্পনা নিয়ে কথা বলেন। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। পরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে পারবে এমন রাষ্ট্র গড়তে চায় সরকার। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রের কাছে কোনো ধর্মকেই আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, সব ধর্মকে সমান মর্যাদা দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সবাই ব্যর্থ হয়ে যাবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেছেন, নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা নিতেই আন্দোলনকারী দলগুলো হয়তো আরো অনেক দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এ সময় সালাউদ্দিন আহমেদ উল্লেখ করেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলেও মনে করেন তিনি। জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়। কমপক্ষে একবারের জন্য হলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবাদিকদের তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে 31টির মধ্যে 26টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াত সহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়। নায়েবে আমির আরো বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতার পরিবর্তন জরুরি।
ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাআল্লাহ। জাকসুতে যা হয়েছে তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারেনি, কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। গণ অধিকার পরিষদের মিছিলে হামলা হত্যা চেষ্টার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন। জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ মোট 18 জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে গত 29 আগস্ট রাজধানী বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে 30 থেকে 40 জন যে হামলা করলো, GM কাদেরের নেতৃত্বে আর শামীম হায়দার নির্দেশে যারা যে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করলো, অতি দ্রুত তাদেরকে আমি গ্রেপ্তারে আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। 1 নম্বর আসামি GM কাদের, 2 নম্বর আসামি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, 3 নম্বর আসামি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসকের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় এই জন্য আজ দুপুর 12টার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তারা। সে অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয় কর্তৃপক্ষ। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই সময় আগামী রোববার তাদের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা। নির্বাচন কমিশনের জারি করা একটি প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট রুল জারি করেছেন। প্রজ্ঞাপনে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট পিটিশনের শুনানি শেষে এ রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না। রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের আগামী 10 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। গত 9 সেপ্টেম্বর এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটকারীরা হলেন ফরিদপুর 4 আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল ও আরও 3 জন। অন্যদিকে আলগি ও হামিরদি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত আরও 2 দিনের হরতাল প্রত্যাহার করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ও কাল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়। মানসিকতায় হিটলারকেও ছাড়িয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে এই মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান। আগামীকাল তার জেরা শেষে এই মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এস এম আরিফের রিপোর্ট।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। দীর্ঘ সাক্ষ্যে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলের পটভূমি তুলে ধরেন মাহমুদুর রহমান। তিনি আশা করেন জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবার ও আহতরা ন্যায় বিচার পাবেন। হিটলারও করেছে, হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন, বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে। আদালতে দেয়া মাহমুদুর রহমানের সাক্ষ্য ইতিহাসের জন্য অকাট্য দলিল হয়ে থাকবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক জুলাই যোদ্ধা নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে হাজিরও হয়েছিলেন তিনি, তবে মাহমুদুর রহমানের জেরা শেষ হয়নি এদিন। বুধবার তাকে জেরা শেষে এই মামলায় সাক্ষ্য দিতে পারেন নাহিদ। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটা যাতে অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে জুলাই আন্দোলনের সময় রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীদের দিনভর ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন, আবার কেউ কেউ লিফলেট ছাপাতে ব্যস্ত সময় পার করেছেন। হল, আবাসন সংকট ও শিক্ষার্থীদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে শুধু কথা আর কাগজে সীমাবদ্ধ নেই প্রচারণা। আবাসিক হল সহ ক্যাম্পাসের প্রতিটি স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আমার অভিযোগ নেই, তবে একটি অভিমান আছে। তারা মোটামুটি দায় সারাভাবেই কাজ করছে, তারা কিন্তু অভিভাবক সুলভ কাজ করছে না। তো আমরা চাচ্ছি তারা আরেকটু আমাদের প্রতি সিনসিয়ার হবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন, তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। আমরা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা প্রশাসনকে দিব লিখিতভাবে। আমরা এটা নিয়ে কাদা ছড়াছড়ি করতে চাই না। সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। স্টুডেন্টের কাছে যাচ্ছে, তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, দোয়া করছে, বলছে যে আপু আপনাকেই ভোটটা দিতে চাই। মানে এসব শুনে অনেক ভালো লাগছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। গতকাল পর্যন্ত মোট 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে চাকসু নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে চবি বিশ্ব ক্যাম্পাস। প্রার্থী বাছাই ও প্যানেল ঘোষণাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা চান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এবার চাকসু থেকে যোগ্য নেতৃত্ব আসবে বলে প্রত্যাশা তাদের। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। পরে 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত OMR পদ্ধতিতে ভোট দেবেন শিক্ষার্থীরা। পিটারহাসের প্রতিষ্ঠান দেখে নয়, বরং আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে LNG কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। দেশের সার্বিক মূল্যস্ফীতি স্থিতিশীল জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক মূল্য তুলনা করেই এলএনজি কেনা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান থেকে। আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে। মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল জানিয়ে দেশের বেকারের সংখ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা না চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থান হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে। যদি ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায়, ডেফিনেটলি সে পড়বে। সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে আমরা কট্টক সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা। একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে পণ্য আমদানির প্রভাব ভোক্তার উপর পড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমদানি বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক হিসাবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে। না না, ভোক্তাদের উপর। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তিনি। এ সময় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, এরই মধ্যে জনবল সংকট দূরীকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা যদি আমাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তবে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এটি আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 665 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যে বছর একদিনে ভর্তি রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা। এই সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া শিশুটি 13 বছরের ছেলে। সে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 224 জন, বরিশাল বিভাগে 135 জন, ঢাকা বিভাগে 125 জন, চট্টগ্রাম বিভাগে 79 জন, খুলনা বিভাগে 67 জন, ময়মনসিংহ বিভাগে 19 জন, রংপুর বিভাগে 14 জন ও সিলেট বিভাগে 2 জন ভর্তি হয়েছেন। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এক সেমিনারে তিনি এ দাবি জানান। এ সময় বক্তারা বলেন, সময় এসেছে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার। এখন নিজেদের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে জাতিকে অপসংস্কৃতি থেকে রক্ষা করতে চায় তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এ সময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার জন্য ষড়যন্ত্র চলছে। ইসলামপন্থীরা ক্ষমতায় এলে শিক্ষা মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনা হবে। গত 4 বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে। নির্বাচনে ঐক্যতে লড়াই করে সেখানে জিতার ব্যবস্থা করা, জিত না বললেও এমন তার ব্যবস্থা করা যাতে করে আমাদের কথাকে গুরুত্ব দিতে ক্ষমতা বাধ্য হয়। আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। বক্তারা আরো বলেন, মুসলমানদের সন্তানদের চরিত্রহীন বানানো হবে, এটা কখনোই মেনে নেওয়া হবে না। মুসলিম সন্তানদেরকে অমুসলিম বানানো, মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানানোর যে প্রোগ্রাম চলতেছে, সেই প্রোগ্রামেরই একটা অংশ, মাত্র খণ্ডিত একটা অংশ হলো বাংলাদেশ। 93 জন মুসলমানকে আমরা রক্ষা করব, নিজের দেশকে আগে রক্ষা করি, সারা দুনিয়ায় আমরা দাওয়াতের কাজ করব। শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে
ইসলামিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে না। দেশের মানুষ ইসলামের জন্য মানসিকভাবে প্রস্তুত। সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম ধিক্কার দেবে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। প্রথম শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক সবাই কিন্তু রাষ্ট্র জানতে বাধ্য হব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানী বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত জামায়াতে আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এ সময় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। এবারে প্রবাসী সংবাদ। বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের আয়োজনে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে সমাবেশ এবং বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের পার্শ্ববর্তী প্লাস টেগ্রেইনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর। প্রতিনিধি বাদল পাল জানান, সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, সহসভাপতি গোলাম ফারুক ভুইয়া, অ্যাক্টিভিস্ট মীর জাহান, সাংবাদিক নুরুল ইসলাম, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েস সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রায় 1.5 কোটি প্রবাসী দেশে রেমিটেন্স প্রেরণ করে অর্থনীতির চাকা সচল রাখছে, অথচ তারা অবহেলিত। তাদেরকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই তাদেরকে অবশ্যই ভোটাধিকারের সুযোগ দিতে হবে। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করে। দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম।